সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে। এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয়, এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান, এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করে সকলে মিলে এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে। এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই, দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে, এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট, সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের সে নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য,
তার ধারে কাছেও তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনা বলে, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বইফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলো বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করে, এটা গণতান্ত্রিক না। এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না। বন্ধ করে নাই বলে আমাদের এই সময় এসেছে যে একটা ঘটনার কথা। অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোন প্রান্তে কোন সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে। এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্র ভাষে নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয়, এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই। দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাস্তায় রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা
প্রতিদিন আক্রান্ত হচ্ছে, প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের সে নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য তার ধারে কাছেও তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনাগুলো, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বৈফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলো বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করা, এটা গণতান্ত্রিক না, এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না। বন্ধ করে নাই বলে আমাদের এই সময় এসেছে যে একটা ঘটনার কথা বলি। ত্রিপুরারই গণেশপুরের একটি জায়গায় এবং এই সদস্য জানা এটা দেখি হতো মুসলমানরা তারা কোঠার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবহার করে তারা শুধু মুখে প্রতিবাদ। অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে। এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু
এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয় এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই। দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট, সে 1947 সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের দেশের নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই। তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য, তার ধারে কাছেও তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনাগুলো, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বইফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলো বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করে, এটা গণতান্ত্রিক না। এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে
কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না। যে বিজেপি আমলে এই বিজেপির সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটা পাল্টা হিসাবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল? ওটা তো বলতে হয় বলে 25 বছরে, হ্যাঁ 25 বছরে ত্রিপুরাজ্যে উগ্রপন্থা ছিল। উগ্রপন্থা আইন শৃঙ্খলা এক নয়। উগ্রপন্থা এটা বাহ্যিক। উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা আভ্যন্তরীণ। আর ত্রিপুরাজ্যের যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না। কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের তাবর তাবর বড় বড় রাজ্যকে পেছন দিকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরাজ্যের সাধারণ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছি। স্যার, ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন। কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, হোয়াইট পেপার, যে তাদের আমলে যদি একটা কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস কলে চাকরি প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ গুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুন। সরকার তথ্য দিক, বিধানসভাতেই তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোই তো তার পাজম নেই, তার কি বলে সিদ্ধারা নেই। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি এদের যদি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি। ত্রিপুরাজ্যের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই হিংসা চালাতে হচ্ছে। এটাই তো প্রমাণ। সিপিএম কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে এই কদমতলা কাণ্ডটা সংগঠিত করেছে, এবং বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আপনি নিশ্চয়ই সেই উনার ইন্টারভিউটা দেখেছেন। কি বলবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নিয়ে? বিশ্ববন্ধু সেন একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং অত্যন্ত একটা সম্মানীয় জায়গাতে তিনি অধিষ্ঠান করছেন। এখন স্পিকারের পদ অলঙ্কৃত করছেন। তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন, এটা ত্রিপুরার যে মানুষই বিচার করবেন তার বক্তব্যের কোনো সার্বত্য আছে কিনা। এবং আমি দেখছি ক্রমশ তিনি এই জাতীয় অসংলগ্ন কথা বলছেন। এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা হওয়া উচিত নয় বা আমাকেও বলাটা
হয়তো একটু অশোভন হচ্ছে, তো বলতে বাধ্য হচ্ছি, বিধানসভার মধ্যে তিনি সেরকম আচরণ করছেন। এই যে গন্ডা তুইসা, কৈত্রাবাড়ি, কদমতলা, পেকুছড়া, একজন দেখা বিরোধী দলের, শুধু সিপিআইএম এর না, কংগ্রেসের ওই রকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য এই জাতীয় ঘটনা যুক্ত আছে কিনা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে, সর্বত্র শাসক দলের লোক যুক্ত, ধরা পড়ছেন, কিন্তু শাস্তি হচ্ছে না। কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের 7 খুন মাপ, নারী গঠিত অপরাধই হোক বা বর্ডারে চুরি করা, ড্রাগ পাচার করা, সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই। কাজে তিনি যে কথাটা বলছেন, তিনি তার যে অবস্থান, এটাকেই তিনি অসম্মান করছেন। আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো, বিশ্বনাথবাবুকে, তিনি মাননীয় অধ্যক্ষ, তাকে মাননীয় অধ্যক্ষ এই জাতীয় কথা আরো নানামালি ভালো হবে। এটা মানে এই রাজ্যের পক্ষে শুভ হবে। এগুলো নিয়ে তো ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য বলেছি। কেন কদমতলা, পেকুছড়া, গন্ডা তুইসা এবং কৈত্রাবাড়ি হল? হ্যাঁ, যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত, এটা খুব পরিকল্পিত, আগে থেকেই এসব একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে, কথা বলবো না। তো কেন এই আগুনজল, এই প্রলয় হলো, নিরীহ মানুষের, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষীর এত ক্ষতি হল, গোটা রাজ্যটাকে ব্যথিত করবে। সেটা হলো যে বিগত প্রায় 7 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা, ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে, এই সরকার এসছে এবং আছে এখনো। তারা একটা প্রতিশ্রুতি পালন করেনি এবং করবেও না। তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ তাদের মোহভঙ্গ হয়েছে। তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত, বঞ্চিত, অপমানিত, তীব্রভাবে এটা সে বোধ তাদের হচ্ছে। আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী, তাদের একটা ছোট্ট অংশ, এরাও জানে ত্রিপুরার যে জনগণ একবার নয় 2বার এদের ফাঁদে পা দিয়েছে, 3য়বার তাদের সেই ফাঁদে পা দেবে না। শত চেষ্টা করলেও এদের পক্ষে টেকা সম্ভব নয়। এখনই এদের ভেতরে যে গুণ ধরা শুরু হয়েছে। কাজেই একটা ছোট্ট অংশ লুট করো। ত্রিপুরাজ্যের মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা, বিজেপি বলো, আইপিএফটি বলুন বা মথা, তো আরো জনবিচ্ছিন্ন হচ্ছে। তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ, কান, এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে, তাদের মুখকে বন্ধ রাখতে হবে। তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার। আইন শৃঙ্খলা, এটা ট্রাইবাল নন ট্রাইবালদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিকে তাতানো হয়েছে, সে কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং এর থেকেই এই ঘটনাগুলো হচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এগুলো মূল কারণ কিনা জানি না, কিন্তু ওইখানে যে বিজেপির তাবর নেতারা, নেত্রীরা এই নেতৃত্ব দিয়েছেন, কেন তাদের গ্রেপ্তার করা হলো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? আন্তর্জাতিক চাপে পড়ে
মুখ্যমন্ত্রী নাকি তিনি স্তম্ভিত, তিনি কষ্ট পেয়েছেন, এগুলি তো নাটক। এই নাটক ছেড়ে সত্যিকারেরই ভারতবর্ষের মান মর্যাদা রক্ষায় যারা এই ঘটনা ঘটিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশের বিরুদ্ধে সে আক্রমণের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা আমাদের অধিকার আছে, করব, আমরাও করছি। আমরা তো রাস্তায় নেমেছি, আরো নামবো, কিন্তু গুন্ডামি না। এই গুন্ডামি সে দেশের গুন্ডাদেরকে সাহায্য করবে পরোক্ষে, এটা মোটেই হওয়া উচিত নয়। আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুদের হয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে, আবার বিজেপি অভিযোগ করে যে সংখ্যালঘু মুসলিমদের হয়ে বামেরা রাজনীতি করে। এই যে ধর্মের সংমিশ্রণের অভিযোগ, সেটা নিয়ে কি বলবো? অযৌক্তিক বক্তব্যের তো কোনো জবাব নেই। কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর কখনোই কোনো ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের পক্ষে চোখ বন্ধ করে সেভাবে কখনো কাউকে তার অন্যায় করলেও তাকে সমর্থন করেনি, আজকেও করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এদের জন্মই তো হল সাম্প্রদায়িকতা থেকে, কাজে এদের এই বক্তব্যের কি জবাব হবে? মানুষ তাদেরকে চিনছে। এই যে গত 10 বছর 11 বছর ধরে সরকার চলছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে, কি দেখছে আপনার দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। কাজেই এদের সে অভিযোগের কোনো সারবত্তা নেই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে সমর্থন করেও না। যদিও তারা সরকার এসছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এবার? 36.6%। ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় বসেছে, এটা আলাদা জিনিস। কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নীতিকে পছন্দ করে না। এই গেল ভোটেও এটাই সাক্ষ্য। যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাথে তীব্রমতা আইপিএফটি একটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট। আগামী দিনে আপনার কি মনে হয়, বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? ফেরা না ফেরা এটা পরের কথা, এটা ইলেকশন হলে এই কথাগুলো আসবে। বামেরা হলো যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। আর ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতা আসছে। তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধ জনগণের পাশে সিপিআইএম আছে এবং সেভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে অতীতেও একবার এরকম হয়েছিল ঘটনা। অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি, কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেট করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি
ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয় এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই, দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের সে নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য তার ধারে কাছে তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনাগুলি, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বৈফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলো বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন না? ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করা, এটা গণতান্ত্রিক না, এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না।
সময় আমাদের থানার অফিসাররা স্টেশন রোডে মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে আটক করে, যার মধ্যে একজন নন-বেঙ্গলি মহিলা ছিল যার নাম রূপা দেবী। তো তাদের মুভমেন্ট এবং কথাবার্তা অসংলগ্ন ধরা পড়ায় আমাদের অফিসাররা তাদেরকে চেকিং করে তাদের কাছ থেকে 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এগুলি একটা হলুদ রঙের কাপড় দিয়ে তার কোমরে কিছু বাঁধা ছিল এবং তার ব্যাগের মধ্যে ছিল। পরবর্তী সময় আমরা তাদেরকে ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদেরকে কি আজকে কোর্টে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে। কি চেয়ে? কতদিন? 3 দিনের পুলিশ। যেগুলো আটক করেছেন এটার বাজার মূল্য কত হবে? এটা আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো। তো আগামী দিনে কি এরকম পদক্ষেপ আপনারা কতটুকু জারি থাকবে বন্ধ করার জন্য? এই মহিলার সাথে কি আর কেউ জড়িত আছে? সেটা আমরা ইনভেস্টিগেশন করে তাকে বের করবো। তার মোবাইলগুলি আমরা শেষ করেছি। যে অটোটাকে ধরেছেন এটাকে আটক করা হয়েছে? হ্যাঁ, এটা শেষ করা হয়েছে। যে বিজেপি আমলে এই বিজেপির সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটা পাল্টা হিসাবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরের রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল? ওটা তো বলতে হয় বলে 25 বছরে না, 25 বছরে ত্রিপুরাজ্যে উগ্রপন্থা ছিল। উগ্রপন্থা আইন শৃঙ্খলা এক নয়। উগ্রপন্থা এটা বাহ্যিক। উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা অভ্যন্তরীণ। আর ত্রিপুরাজ্যের যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না, কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের তাবর বড় বড় রাজ্যকে পেছন দিকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরাজ্যের সাধারণ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছি। স্যার, ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন। কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, হোয়াইট পেপার, যে তাদের আমলে যদি একটা কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস কলে চাকরি প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ গুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুন। সরকার তথ্য দিক, বিধানসভাতেই তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোই তো তার পাজম নেই, তার কি বলে সিদ্ধারা নেই। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি এদের যদি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি। ত্রিপুরাজ্যের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই
হিংসা চালাতে হচ্ছে, এটাই তো প্রমাণ। সিপিএম কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে এই কদমতলা কাণ্ডটা সংগঠিত করেছে এবং বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আপনি নিশ্চয়ই সেই উদাহরণ ইন্টারভিউটা দেখেছেন। কি বলবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নিয়ে? বিশ্ববন্ধু সেন একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং অত্যন্ত একটা সম্মানীয় জায়গাতে তিনি অধিষ্ঠান করছেন, এখন স্পিকারের পদ অলঙ্কৃত করছেন। তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন, এটা ত্রিপুরার যে মানুষই বিচার করবেন তার বক্তব্যের কোনো সার্বত্য আছে কিনা। এবং আমি দেখছি ক্রমশ তিনি এই জাতীয় অসংলগ্ন কথা বলছেন। এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা হওয়া উচিত নয় বা আমাকেও বলাটা হয়তো একটু অশোভন হচ্ছে, তো বলতে বাধ্য হচ্ছি, বিধানসভার মধ্যে তিনি সেরকম আচরণ করছেন। এই যে গন্ডা তুইসা, কৈত্রাবাড়ি, কদমতলা, পেকুছড়া, একজন দেখা বিরোধী দলের, শুধু সিপিআইএম এর না, কংগ্রেসেরও এরকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য এই জাতীয় ঘটনা যুক্ত আছে কিনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে, সর্বত্র শাসক দলের লোক যুক্ত, ধরা পড়ছেন, কিন্তু শাস্তি হচ্ছে না। কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের 7 খুন মাপ, নারী ঘটিত অপরাধই হোক বা বর্ডারে চুরি করা, ড্রাগ পাচার করা, সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই। কাজে তিনি যে কথাটা বলছেন, তিনি তার যে অবস্থান, এটাকেই তিনি অসম্মান করছেন। আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো, বিশ্বনাথবাবুকে, তিনি মাননীয় অধ্যক্ষ, তাকে মাননীয় অধ্যক্ষ, মাননীয় স্যার সম্বন্ধে কথা বলতে হয়। এই জাতীয় কথা বলে তিনি তার আসনকে আরো নানামালি ভালো হবে, এটা মানে রাজ্যের পক্ষে শুভ হবে। এগুলো নিয়ে তো ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য বলেছি। কেন কদমতলা, পেকুছড়া, গন্ডা তুইসা এবং কৈত্রাবাড়ি হল? হ্যাঁ, যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত, এটা খুব পরিকল্পিত, আগে থেকেই এসব একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে, কথা বলবো না। কিন্তু হঠাৎ করে কেন এভাবে আগুন জ্বলল, এই প্রলয় হল, নিরীহ মানুষের, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষীর এত ক্ষতি হল, গোটা রাজ্যটাকে ব্যথিত করল। সেটা হলো যে বিগত প্রায় 7 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা, ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে, এই সরকার এসছে এবং আছে এখনো। তারা একটা প্রতিশ্রুতি পালন করেনি এবং করবেও না। তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ, তাদের মোহভঙ্গ হয়েছে। তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত, বঞ্চিত, অপমানিত, তীব্রভাবে এটা সে বোধ তাদের হচ্ছে। আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী, তাদের একটা ছোট্ট অংশ, এরাও জানে ত্রিপুরা যে জনগণ একবার নয় 2বার এদের ফাঁদে পা দিয়েছে, তৃতীয়বার তাদের সেই ফাঁদে পা দেবে না। শত চেষ্টা করলেও এদের পক্ষে টেকা সম্ভব নয়। এখনই এদের ভেতরে যে গুণ ধরা শুরু হয়েছে। কাজেই একটা ছোট্ট অংশ লুট করো। ত্রিপুরাজ্যের মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা, বিজেপি বলো, আইপিএফটি বলুন বা মথা,
তো আরো জনবিচ্ছিন্ন হচ্ছে। তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ কান এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে, তাদের মুখকে বন্ধ রাখতে হবে। তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার। আইন শৃঙ্খলা এটা ট্রাইবাল নন ট্রাইবালদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিকে তাতানো হয়েছে, সে কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং এর থেকেই এই ঘটনাগুলো হচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এগুলো মূল কারণ কিনা জানি না, কিন্তু ওইখানে যে বিজেপির তাবর নেতারা নেত্রীরা এই নেতৃত্ব দিয়েছেন, কেন তাদের গ্রেপ্তার করা হলো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? আন্তর্জাতিক চাপে পড়ে মুখ্যমন্ত্রী নাকি তিনি স্তম্ভিত, তিনি কষ্ট পেয়েছেন, এগুলি তো নাটক। নাটক ছেড়ে সত্যিকারেরই ভারতবর্ষের মান মর্যাদা রক্ষায় যারা এই ঘটনা ঘটিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশের বিরুদ্ধে সে আক্রমণের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা আমাদের অধিকার আছে, করব, আমরাও করছি। আমরা তো রাস্তায় নেমেছি, আরো নামবো, কিন্তু গুন্ডামি না। এই গুন্ডামি সে দেশের গুন্ডাদেরকে সাহায্য করবে পরোক্ষে, এটা মোটেই হওয়া উচিত না। আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুদের হয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে, আবার বিজেপি অভিযোগ করে যে সংখ্যালঘু মুসলিমদের হয়ে বামেরা রাজনীতি করে। এই যে ধর্মের সংমিশ্রণের অভিযোগ, সেটা নিয়ে কি বলবো? অযৌক্তিক বক্তব্যের তো কোনো জবাব নেই। কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর কখনোই কোনো ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের পক্ষে চোখ বন্ধ করে সেভাবে কখনো কাউকে তার অন্যায় করলেও তাকে সমর্থন করেনি, আজকেও করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এদের জন্মই তো হলো সাম্প্রদায়িকতা থেকে, কাজে এদের এই বক্তব্যের কি জবাব হবে? মানুষ তাদেরকে চিনছে। এই যে গত 10 বছর 11 বছর ধরে সরকার চলছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে, কি দেখছে তার দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। কাজেই এদের সে অভিযোগের কোনো সারবত্তা নেই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে সমর্থন করেও না। যদিও তারা সরকার এসছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এবার? 36.6%। ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় বসেছে, এটা আলাদা জিনিস। কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নীতিকে পছন্দ করে না। এই গেল ভোটেও এটাই সাক্ষ্য যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাথে তীব্রমতা আইপিএফটি একটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট। আগামী দিনে আপনার কি মনে হয়, বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? ফেরা না ফেরা এটা পরের কথা, এটা ইলেকশন হলে এই কথাগুলো আসবে। বামেরা হলো যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। আর ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় আসছে। তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধ জনগণের পাশে সিপিআইএম আছে এবং সেভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে অতীতেও একবার এরকম হয়েছিল ঘটনা। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি, কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত।
কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে, এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয়, এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান, এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে, এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই। দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে, এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট, সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের সেই নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য, তার ধারে কাছেও তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে, এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনাগুলি, যেমন গতকাল যে
কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে। কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বৈফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলো বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করে, এটা গণতান্ত্রিক না। এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ, সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না। সাড়ে 6টার সময় আমাদের থানার অফিসাররা স্টেশন রোডে মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে আটক করে, যার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল, যার নাম রূপা দেবী। তো তাদের মুভমেন্ট এবং কথাবার্তা অসংলগ্ন ধরা পড়ায় আমাদের অফিসাররা তাদেরকে চেকিং করে তাদের কাছ থেকে 50 বোতল ফ্যান্সি উদ্ধার করে। এগুলি একটা হলুদ রঙের কাপড় দিয়ে তার কোমরে কিছু বাঁধা ছিল এবং তার ব্যাগের মধ্যে ছিল। পরবর্তী সময় আমরা তাদেরকে ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদেরকে কি আজকে কোর্টে? আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে। কি চেয়ে? কতদিন? 3 দিনের পুলিশ। যেগুলো আটক করেছেন এটার বাজার মূল্য কত হবে? এটা আনুমানিক 1.5 লক্ষ টাকা মতো। তো আগামী দিনে কি এরকম পদক্ষেপ আপনারা কতটুকু জানেন? জারি থাকবে বন্ধ করার জন্য। এই মহিলার সাথে কি আর কেউ জড়িত আছে? সেটা আমরা ইনভেস্টিগেশন করে তাকে বের করবো। তার মোবাইলগুলি আমরা শেষ করেছি। যে অটোটাকে ধরেছেন এটাকে আটক করা হয়েছে? হ্যাঁ, এটা শেষ করা হয়েছে। যে বিজেপি আমলের এই বিজেপির সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটা পাল্টা হিসাবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল? ওটা তো বলতে হয় বলে 25 বছরে, হ্যাঁ 25 বছরে ত্রিপুরাজ্যে উগ্রপন্থা ছিল। উগ্রপন্থা আইন শৃঙ্খলা এক নয়। উগ্রপন্থা এটা বাহ্যিক। উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা আভ্যন্তরীণ। আর ত্রিপুরাজ্যের যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না, কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার,
এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের টাওয়ার বড় বড় রাজ্যকে পেছন দিকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরাতে সাধারণ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছি। স্যার, ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন। কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, হোয়াইট পেপার, যে তাদের আমলে যদি একটা কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস করলে চাকরি প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ গুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুন। সরকার তথ্য দিক, বিধানসভাতেই তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোই তো তার পাজন নেই, তার কি বলে সিদ্ধারা নেই। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি এদের যদি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি। ত্রিপুরাতে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই হিংসা চালাতে হচ্ছে। এটাই তো প্রমাণ। সিপিএম কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে এই কদমতলা কাণ্ডটা সংগঠিত করেছে, এবং বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আপনি নিশ্চয়ই সেই ওনার ইন্টারভিউটা দেখেছেন। কি বলবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নিয়ে? বিশ্ববন্ধু সেন একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং অত্যন্ত একটা সম্মানীয় জায়গাতে তিনি অধিষ্ঠান করছেন। এখন স্পিকারের পদ অলঙ্কৃত করছেন। তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন, এটা ত্রিপুরার যে মানুষই বিচার করবেন তার বক্তব্যের কোনো সার্বত্য আছে কিনা। এবং আমি দেখছি ক্রমশ তিনি এই জাতীয় অসংলগ্ন কথা বলছেন। এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা হওয়া উচিত নয়, বা আমাকেও বলাটা হয়তো একটু অশোভন হচ্ছে, তো বলতে বাধ্য হচ্ছি, বিধানসভার মধ্যে তিনি সেরকম আচরণ করছেন। এই যে গন্ডা তুইসা, কৈত্রাবাড়ি, কদমতলা, পেকুছড়া, একজন দেখা বিরোধী দলের, শুধু সিপিআইএম না, কংগ্রেসেরও এরকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য এই জাতীয় ঘটনা যুক্ত আছে কিনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে, সর্বত্র শাসক দলের লোক যুক্ত, ধরা পড়ছেন, কিন্তু শাস্তি হচ্ছে না। কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের 7 খুন মাপ, নারী গঠিত অপরাধী হোক বা বর্ডারে চুরি করা, ড্রাগ পাচার করা, সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই। কাজে তিনি যে কথাটা বলছেন, তিনি তার যে অবস্থান, এটাকেই তিনি অসম্মান করছেন। আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো, বিশ্বনাথ বাবুকে, তিনি মাননীয় অধ্যক্ষ, তাকে মাননীয় অধ্যক্ষ, মাননীয় স্যার সম্বন্ধে কথা বলতে হয়। এই জাতীয় কথা বলে তিনি তার আসনকে আরো নানামলি ভালো হবে, এটা
মানে এ রাজ্যের পক্ষে শুভ হবে। এগুলো নিয়ে তো ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য বলেছি। কেন কদমতলা, পেকুছড়া, গন্ডাতুইসা এবং কোতরাবাড়ি হল? হ্যাঁ, যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত, এটা খুব পরিকল্পিত, আগে থেকেই এসব একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে, কথা বলবো না। কিন্তু হঠাৎ করে কেন এভাবে আগুন জ্বলল? এই প্রলয় হলো, নিরীহ মানুষের, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষীর এত ক্ষতি হল, গোটা রাজ্যটাকে ব্যথিত করল। সেটা হলো যে বিগত প্রায় 7 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা, ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে, এই সরকার এসছে এবং আছে এখন। তারা একটা প্রতিশ্রুতি পালন করেনি এবং করবেও না। তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ তাদের মোহভঙ্গ হয়েছে। তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত, বঞ্চিত, অপমানিত, তীব্রভাবে এটা সে বোধ তাদের হচ্ছে। আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী, তাদের একটা ছোট্ট অংশ, এরাও জানে ত্রিপুরার জনগণ একবার নয় 2বার এদের ফাঁদে পা দিয়েছে, তৃতীয়বার তাদের সেই ফাঁদে পা দেবে না। শত চেষ্টা করলেও এদের পক্ষে টেকা সম্ভব নয়। এখনই এদের ভেতরে যে গুণ ধরা শুরু হয়েছে। কাজেই একটা ছোট্ট অংশ লুট কর, ত্রিপুরাজ্যের মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা। বিজেপি বলো, আইপিএফটি বলুন বা মথা, তো আরো জনবিচ্ছিন্ন হচ্ছে। তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ, কান এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে, তাদের মুখকে বন্ধ রাখতে হবে। তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার। আইন শৃঙ্খলা, এটা ট্রাইবাল নন ট্রাইবালদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিকে তাতানো হয়েছে, সে কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং এর থেকেই এই ঘটনাগুলো হচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এগুলো মূল কারণ। কিনা জানি না, কিন্তু ওইখানে যে বিজেপির তাবর নেতারা, নেত্রীরা এই নেতৃত্ব দিয়েছেন, কেন তাদের গ্রেপ্তার করা হলো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? আন্তর্জাতিক চাপে পড়ে মুখ্যমন্ত্রী নাকি তিনি স্তম্ভিত, তিনি কষ্ট পেয়েছেন, এগুলি তো নাটক। নাটক ছেড়ে সত্যিকারেরই ভারতবর্ষের মান মর্যাদা রক্ষায় যারা এই ঘটনা ঘটিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশের বিরুদ্ধে সে আক্রমণের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা আমাদের অধিকার আছে, করব, আমরাও করছি। আমরা তো রাস্তায় নেমেছি, আরো নামবো, কিন্তু গুন্ডামি না। এই গুন্ডামি সে দেশের গুন্ডাদেরকে সাহায্য করবে পক্ষে, এটা মোটেই হওয়া উচিত নয়। আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুদের হয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে, আবার বিজেপি অভিযোগ করে যে সংখ্যালঘু মুসলিমদের হয়ে বামেরা রাজনীতি করে। এই যে ধর্মের সংমিশ্রণের অভিযোগ, সেটা নিয়ে কি বলবো? অযৌক্তিক বক্তব্যের তো কোনো জবাব নেই। কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর কখনোই কোনো ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের পক্ষে চোখ বন্ধ করে সেভাবে কখনো কাউকে তার অন্যায় করলেও তাকে সমর্থন করেনি, আজকেও করে না।
কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এদের জন্মই তো হলো সাম্প্রদায়িকতা থেকে, কাজে এদের এই বক্তব্যের কি জবাব হবে? মানুষ তাদেরকে চিনছে। এই যে গত 10 বছর 11 বছর ধরে সরকার চলছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে, কি দেখছে দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। কাজেই এদের সে অভিযোগের কোনো সারবত্তা নেই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে সমর্থন করেও না। যদিও তারা সরকার এসছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এবার? 36.6%। ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় বসেছে, এটা আলাদা জিনিস, কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নীতিকে পছন্দ করে না। এই গেল ভোটেও এটাই সাক্ষ্য। যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাথে তীব্রমতা আইপিএফটি একটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট, আগামী দিনে আপনার কি মনে হয় বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? ফেরা না ফেরা এটা পরের কথা, এটা ইলেকশন হলে কি কথাগুলো আসবে। বামেরা হলো যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে, আর ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতা আসছে, তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। সেই ঐক্যবদ্ধ জনগণের পাশে সিপিআইএম আছে এবং সেভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে অতীতেও একবার এরকম হয়েছিল ঘটনা। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি, কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয় এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই। দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাজপথে কিন্তু সিপিআইএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না।
বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের সে নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য, তার ধারে কাছে তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনাগুলো, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বইফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলো বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করা, এটা গণতান্ত্রিক না। এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না। উড়াই দাও। রৌদ্র ছায়ার মধ্যে তুলব।
সর্বপ্রথম আপনারা আগত মিডিয়া ভাইদেরকে জানাই ত্রিপুরা গৌসিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন যেন গোটা ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষ চারদিকে যেন এটা বিস্তার লাভ করে এবং সবাই যেন এটা দেখতে পায়। আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখব। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি, গাউসিয়া জামে মসজিদ, ইন্দ্রনগর। সাড়ে ছটার সময় আমাদের থানার অফিসাররা স্টেশন রোডে মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে আটক করে, যার মধ্যে একজন নন-বেঙ্গলি মহিলা ছিল যার নাম রূপা দেবী। তো তাদের মুভমেন্ট এবং কথাবার্তা অসংলগ্ন ধরা পড়ায় আমাদের অফিসাররা তাদেরকে চেকিং করে তাদের কাছ থেকে 50 বোতল ফ্যান্সি উদ্ধার করে। এগুলি একটা হলুদ রঙের কাপড় দিয়ে তার কোমরে কিছু বাঁধা ছিল এবং তার ব্যাগের মধ্যে ছিল। পরবর্তী সময় আমরা তাদেরকে ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদেরকে কি আজকে কোর্টে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে। কি চেয়ে? কতদিন? 3 দিনের পুলিশ। যেগুলো আটক করেছেন এটার বাজার মূল্য কত হবে? এটা আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো। তো আগামী দিনে কি এরকম পদক্ষেপ আপনারা কতটুকু জারি থাকবে বন্ধ করার জন্য? এই মহিলার সাথে কি আর কেউ জড়িত আছে? সেটা আমরা ইনভেস্টিগেশন করে তাকে বের করবো। তার মোবাইলগুলি আমরা শেষ করেছি। যে অটোটাকে ধরেছেন এটাকে আটক করা হয়েছে? হ্যাঁ, এটা শেষ করা হয়েছে। যে বিজেপি আমলে এই বিজেপির সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটা পাল্টা হিসাবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল? ওটা তো বলতে হয় বলে 25 বছরে না, 25 বছরে ত্রিপুরাজ্যে উগ্রপন্থা ছিল। উগ্রপন্থা আইন শৃঙ্খলা এক নয়। উগ্রপন্থা এটা বাহ্যিক। উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত।
কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা আভ্যন্তরীণ। আর ত্রিপুরার যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না, কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের তাবর বড় বড় রাজ্যকে পেছন দিকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরার যে সাধারণ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছি। স্যার, ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন, কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, হোয়াইট পেপার, যে তাদের আমলে যদি একটা কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস কলে চাকরি প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ গুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুন। সরকার তথ্য দিক, বিধানসভা দিয়ে তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোই তো তার পাজম নেই, তার কি বলে সিদ্ধারা নেই। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি এদের যদি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি। ত্রিপুরার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই হিংসা চালাতে হচ্ছে। এটাই তো প্রমাণ। সিপিএম কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে এই কদমতলা কাণ্ডটা সংগঠিত করেছে, এবং বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আপনি নিশ্চয়ই সেই উদাহরণ ইন্টারভিউটা দেখেছেন, কি বলবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নিয়ে? বিশ্ববন্ধু সেন একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং অত্যন্ত একটা সম্মানীয় জায়গাতে তিনি অধিষ্ঠান করছেন। এখন স্পিকারের পদ অলঙ্কৃত করছেন। তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন, এটা ত্রিপুরার যে মানুষই বিচার করবেন তার বক্তব্যের কোনো সার্বত্য আছে কিনা। এবং আমি দেখছি ক্রমশ তিনি এই জাতীয় অসংলগ্ন কথা বলছেন। এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা হওয়া উচিত নয়, বা আমাকেও বলাটা হয়তো একটু অশোভন হচ্ছে, তো বলতে বাধ্য হচ্ছি, বিধানসভার মধ্যে তিনি সেরকম আচরণ করছেন। এই যে গন্ডা তুইসা, কৈত্রাবাড়ি, কদমতলা, পেকুছড়া, একজন দেখা বিরোধী দলের, শুধু সিপিআইএম এর না, কংগ্রেসেরও এরকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য এই জাতীয় ঘটনা যুক্ত আছে কিনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে, সর্বত্র শাসক দলের লোক যুক্ত ধরা পড়ছেন,
কিন্তু শাস্তি হচ্ছে না, কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের 7 খুন মাপ, নারী গঠিত অপরাধই হোক বা বর্ডারে চুরি করা, ড্রাগ পাচার করা, সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই। কাজে তিনি যে কথাটা বলছেন, তিনি তার যে অবস্থান এটাকেই তিনি অসম্মান করছেন। আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো, বিশ্ববাবুকে, তিনি মাননীয় অধ্যক্ষ, তাকে মাননীয় অধ্যক্ষ, মাননীয় স্যার সম্বন্ধে কথা বলতে হয়। এই জাতীয় কথা বলে তিনি তার আসনকে আরো নানামালি ভালো হবে, এটা মানে এ রাজ্যের পক্ষে শুভ হবে। এগুলো নিয়ে তো ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য বলেছি। কেন কদমতলা, পেকুছড়া, গন্ডাতুইসা এবং কোতরাবাড়ি হল? হ্যাঁ, যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত, এটা খুব পরিকল্পিত, আগে থেকেই এসব একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে, কথা বলবো না। কিন্তু হঠাৎ করে কেন এইভাবে আগুন জ্বলল, এই প্রলয় হল, নিরীহ মানুষের, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষীর এত ক্ষতি হল, গোটা রাজ্যটাকে ব্যথিত করল? সেটা হলো যে বিগত প্রায় 7 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা, ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে, এই সরকার এসছে এবং আছে এখনো। তারা একটা প্রতিশ্রুতি পালন করেনি এবং করবেও না। তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ তাদের মোহভঙ্গ হয়েছে। তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত, বঞ্চিত, অপমানিত, তীব্রভাবে এটা সে বোধ তাদের হচ্ছে। আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী, তাদের একটা ছোট্ট অংশ, এরাও জানে ত্রিপুরার জনগণ একবার নয় 2বার এদের ফাঁদে পা দিয়েছে, 3য়বার তাদের সেই ফাঁদে পা দেবে না। শত চেষ্টা করলেও এদের পক্ষে টেকা সম্ভব নয়। এখনই এদের ভেতরে যে গুণ ধরা শুরু হয়েছে। কাজেই একটা ছোট্ট অংশ লুট কর, ত্রিপুরাজ্যের মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা। বিজেপি বলো, আইপিএফটি বলুন বা মথা, তো আরো জনবিচ্ছিন্ন হচ্ছে। তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ, কান এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে, তাদের মুখকে বন্ধ রাখতে হবে। তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার। আইন শৃঙ্খলা, এটা ট্রাইবাল নন ট্রাইবালদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিকে তাতানো হয়েছে, সে কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং এর থেকেই এই ঘটনাগুলো হচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এ হল মূল কারণ। কিনা জানি না, কিন্তু ওইখানে যে বিজেপির তাবর নেতারা, নেত্রীরা এই নেতৃত্ব দিয়েছেন, কেন তাদের গ্রেপ্তার করা হলো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? আন্তর্জাতিক চাপে পড়ে মুখ্যমন্ত্রী নাকি তিনি স্তম্ভিত, তিনি কষ্ট পেয়েছেন, এগুলি তো নাটক। নাটক ছেড়ে সত্যিকারেরই ভারতবর্ষের মান মর্যাদা রক্ষায় যারা এই ঘটনা ঘটিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা আমাদের অধিকার আছে, করব, আমরাও করছি, আমরা তো রাস্তায় নেমেছি, আরো নামবো, কিন্তু গুন্ডামি না। এই গুন্ডামি সে দেশের গুন্ডাদেরকে সাহায্য করবে পক্ষে, এটা মোটেই হওয়া উচিত নয়।
আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুদের হয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে, আবার বিজেপি অভিযোগ করে যে সংখ্যালঘু মুসলিমদের হয়ে বামেরা রাজনীতি করে। এই যে ধর্মের সংমিশ্রণের অভিযোগ, সেটা নিয়ে কি বলবো? অযৌক্তিক বক্তব্যের তো কোনো জবাব নেই। কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর কখনোই কোনো ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের পক্ষে চোখ বন্ধ করে সেভাবে কখনো কাউকে তার অন্যায় করলেও তাকে সমর্থন করেনি, আজকেও করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এটা জন্মই তো হল সাম্প্রদায়িকতা থেকে, কাজে এদের এই বক্তব্যের কি জবাব হবে? মানুষ তাদেরকে চিনছে। এই যে গত 10 বছর 11 বছর ধরে সরকার চলছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে, কি দেখছে দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। কাজেই এদের সে অভিযোগের কোনো সারবত্তা নেই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে সমর্থন করেও না। যদিও তারা সরকার এসছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এবার? 36.6%। ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় বসেছে, এটা আলাদা জিনিস। কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নীতিকে পছন্দ করে না। এই গেল ভোটেও এটাই সাক্ষ্য। যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাথে তীব্রমতা আইপিএফটি একটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট। আগামী দিনে আপনার কি মনে হয়, বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? ফেরা না ফেরা এটা পরের কথা, এটা ইলেকশন হলে এই কথাগুলো আসবে। বামেরা হলো যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। আর ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় আসছে। তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধ জনগণের পাশে সিপিআইএম আছে এবং সেভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে অতীতেও একবার এরকম হয়েছিল ঘটনা। অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি, কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয় এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান,
বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই, দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের দেশের নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য, তার ধারে কাছেও তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনাগুলো, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বইফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলি বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করে, এটা গণতান্ত্রিক না। এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না।
রৌদ্র ছায়ার মধ্যে তুলব। সর্বপ্রথম আপনারা আগত মিডিয়া ভাইদেরকে জানাই ত্রিপুরা গৌসিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন যেন গোটা ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষ চারদিকে যেন এটা বিস্তার লাভ করে এবং সবাই যেন এটা দেখতে পায়। আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখব। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি, গাউসিয়া জামে মসজিদ, ইন্দ্রনগর। সাড়ে 6টার সময় আমাদের থানার অফিসাররা স্টেশন রোডে মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে আটক করে, যার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল যার নাম রূপা দেবী। তো তাদের মুভমেন্ট এবং কথাবার্তা অসংলগ্ন ধরা পড়ায় আমাদের অফিসাররা তাদেরকে চেকিং করে তাদের কাছ থেকে 50 বোতল ফ্যান্সিডিল উদ্ধার করে। এগুলি একটা হলুদ রঙের কাপড় দিয়ে তার কোমরে কিছু বাঁধা ছিল এবং তার ব্যাগের মধ্যে ছিল কিছু। পরবর্তী সময় আমরা তাদেরকে ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদেরকে কি আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে। কি চেয়ে? কতদিন? 3 দিনের পিটিশন। যেগুলো আটক করেছেন এটার বাজার মূল্য কত হবে? এটা আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো। তো আগামী দিনে কি এরকম পদক্ষেপ আপনারা কতটুকু জারি থাকবে বন্ধ করার জন্য? এই মহিলার সাথে কি আর কেউ জড়িত আছে? সেটা আমরা ইনভেস্টিগেশন করে তাকে বের করবো। তার মোবাইলগুলি আমরা শেষ করেছি। যে অটোটাকে ধরেছেন এটাকে আটক করা হয়েছে? হ্যাঁ, এটা শেষ করা হয়েছে। যে বিজেপি আমলের এই বিজেপির সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটা পাল্টা হিসাবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরের রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল? ওটা তো বলতে হয় বলে 25 বছরে ত্রিপুরার যে উগ্রপন্থা ছিল, উগ্রপন্থার আইন শৃঙ্খলা এক নয়।
উগ্রপন্থা এটা বাহ্যিক। উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা আভ্যন্তরীণ। আর ত্রিপুরাজ্যের যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না, কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের টাওয়ার বড় বড় রাজ্যকে পেছন থেকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরাতে সাধারণ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছি। স্যার, ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন। কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, হোয়াইট পেপার, যে তাদের আমলে যদি একটা কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস কলে চাকরি প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ গুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুন। সরকার তথ্য দিক, বিধানসভাতেই তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোই তো তার পাজম নেই, তার কি বলে সিদ্ধারা নেই। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি। ত্রিপুরাতে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই হিংসা চালাতে হচ্ছে। এটাই তো প্রমাণ। সিপিএম কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে এই কদমতলা কাণ্ডটা সংগঠিত করেছে, এবং বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আপনি নিশ্চয়ই সেই উনার ইন্টারভিউটা দেখেছেন। কি বলবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ? বিশ্ববন্ধু সেন একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং অত্যন্ত একটা সম্মানীয় জায়গাতে তিনি অধিষ্ঠান করছেন। এখন স্পিকারের পদ অলঙ্কৃত করছেন। তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন, এটা ত্রিপুরার যে মানুষই বিচার করবেন তার বক্তব্যের কোনো সার্বত্তা আছে কিনা। এবং আমি দেখছি ক্রমশ তিনি এই জাতীয় অসংলগ্ন কথা বলছেন। এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা হওয়া উচিত নয়, বা আমাকেও বলাটা হয়তো একটু অশোভন হচ্ছে, তো বলতে বাধ্য হচ্ছি, বিধানসভার মধ্যে তিনি সেরকম আচরণ করছেন। এই যে গন্ডা তুইসা, কৈত্রাবাড়ি, কদমতলা, পেকুছড়া, একজন দেখা বিরোধী দলের, শুধু সিপিআইএম এর না, কংগ্রেসেরও এরকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য এই জাতীয় ঘটনা যুক্ত আছে কিনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে
যেখানেই এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে, সর্বত্র শাসক দলের লোক যুক্ত, ধরা পড়ছেন কিন্তু শাস্তি হচ্ছে না। কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের 7 খুন মাপ, নারী ঘটিত অপরাধী হোক বা বর্ডারে চুরি করা, ড্রাগ পাচার করা, সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই। কাজে তিনি যে কথাটা বলছেন, তিনি তার যে অবস্থান এটাকেই তিনি অসম্মান করছেন। আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো, বিশ্বনাথবাবুকে, তিনি মাননীয় অধ্যক্ষ, তাকে মাননীয় অধ্যক্ষ, মাননীয় স্যার সম্বন্ধে কথা বলতে হয়। এই জাতীয় কথা বলে তিনি তার আসনকে আরো নানামালি ভালো হবে, এটা মানে রাজ্যের পক্ষে শুভ হবে। এগুলো নিয়ে তো ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য বলেছি। কেন কদমতলা, পেকুছড়া, গন্ডাতুইসা এবং কোতরাবাড়ি হল? হ্যাঁ, যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত, এটা খুব পরিকল্পিত, আগে থেকেই এসব একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে, কথা বলবো না। কিন্তু হঠাৎ করে কেন এভাবে আগুন জ্বল, এই প্রলয় হলো? নিরীহ মানুষের, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষীর এত ক্ষতি হল, গোটা রাজ্যটাকে ব্যথিত করল। সেটা হলো যে বিগত প্রায় 7 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা, ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে, এই সরকার এসছে এবং আছে এখনো। তারা একটা প্রতিশ্রুতি পালন করেনি এবং করবেও না। তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ তাদের মোহভঙ্গ হয়েছে। তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত, বঞ্চিত, অপমানিত, তীব্রভাবে এটা সে বোধ তাদের হচ্ছে। আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী, তাদের একটা ছোট্ট অংশ, এরাও জানে ত্রিপুরার জনগণ একবার নয় 2বার এদের ফাঁদে পা দিয়েছে, 3য়বার তাদের সেই ফাঁদে পা দেবে না। শত চেষ্টা করলেও এদের পক্ষে টেকা সম্ভব নয়। এখনই এদের ভেতরে যে গুণ ধরা শুরু হয়েছে। কাজেই একটা ছোট্ট অংশ লুট কর, ত্রিপুরাজ্যের মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা। বিজেপি বলো, আইপিএফটি বলুন বা মথা, তো আরো জনবিচ্ছিন্ন হচ্ছে। তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ, কান এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে, তাদের মুখকে বন্ধ রাখতে হবে। তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার। আইন শৃঙ্খলা, এটা ট্রাইবাল নন ট্রাইবালদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিকে তাতানো হয়েছে, সে কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং থেকেই এই ঘটনাগুলো হচ্ছে। তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, এগুলো মূল কারণ। কিনা জানি না, কিন্তু ওইখানে যে বিজেপির তাবর নেতারা, নেত্রীরা এই নেতৃত্ব দিয়েছেন, কেন তাদের গ্রেপ্তার করা হলো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? আন্তর্জাতিক চাপে পড়ে মুখ্যমন্ত্রী নাকি তিনি স্তম্ভিত, তিনি কষ্ট পেয়েছেন, এগুলি তো নাটক। নাটক ছেড়ে সত্যিকারেরই ভারতবর্ষের মান মর্যাদা রক্ষায় যারা এই ঘটনা ঘটিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশের বিরুদ্ধে, সে আক্রমণের বিরুদ্ধে
অবশ্যই প্রতিবাদ করা আমাদের অধিকার আছে, করব, আমরাও করছি, আমরা তো রাস্তায় নেমেছি, আরো নামবো, কিন্তু গুন্ডামি না। এই গুন্ডামি সে দেশের গুন্ডাদেরকে সাহায্য করবে পরোক্ষে, এটা মোটেই হওয়া উচিত নয়। আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুদের হয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে, আবার বিজেপি অভিযোগ করে যে সংখ্যালঘু মুসলিমদের হয়ে বামেরা রাজনীতি করে। এই যে ধর্মের সংমিশ্রণের অভিযোগ, সেটা নিয়ে কি বলবো? অযৌক্তিক বক্তব্যের তো কোনো জবাব নেই। কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর কখনোই কোনো ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের পক্ষে চোখ বন্ধ করে সেভাবে কখনো কাউকে তার অন্যায় করলেও তাকে সমর্থন করেনি, আজকেও করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এদের জন্মই তো হলো সাম্প্রদায়িকতা থেকে, কাজে এদের এই বক্তব্যের কি জবাব হবে? মানুষ তাদেরকে চিনছে। এই যে গত 10 বছর 11 বছর ধরে সরকার চলছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে, কি দেখছে আপনার দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। কাজেই এদের সে অভিযোগের কোনো সার্বত্তা নেই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে সমর্থন করেও না। যদিও তারা সরকার এসছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এবার? 36.6%। ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় বসেছে, এটা আলাদা জিনিস, কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নীতিকে পছন্দ করে না। এই গেল ভোটেও এটাই সাক্ষ্য। যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাথে তীব্রমতা আইপিএফটি একটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট, আগামী দিনে আপনার কি মনে হয় বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? ফেরা না ফেরা এটা পরের কথা, এটা ইলেকশন হলে এই কথাগুলো আসবে। বামেরা হলো যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে, আর ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় আসছে, তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। সেই ঐক্যবদ্ধ জনগণের পাশে সিপিআইএম আছে এবং সেভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে অতীতেও একবার এরকম হয়েছিল ঘটনা। অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি, কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয় এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে
এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই, দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের দেশের নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনি, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য, তার ধারে কাছে তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশে আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনা বলবে, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই বিজেপির লোক। হঠাৎ করে বৈফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলো বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করা, এটা গণতান্ত্রিক না। এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকায় দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না।
রৌদ্র ছায়ার মধ্যে তুলব। সর্বপ্রথম আপনারা আগত মিডিয়া ভাইদেরকে জানাই ত্রিপুরা গৌসিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন যেন গোটা ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষ চারদিকে যেন এটা বিস্তার লাভ করে এবং সবাই যেন এটা দেখতে পায়। আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক যারা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখি। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি, গাউসিয়া জামে মসজিদ, ইন্দ্রনগর। সাড়ে 6টার সময় আমাদের থানার অফিসাররা স্টেশন রোডে মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে আটক করে, যার মধ্যে একজন নন-বেঙ্গলি মহিলা ছিল যার নাম রূপা দেবী। তো তাদের মুভমেন্ট এবং কথাবার্তা অসংলগ্ন ধরা পড়ায় আমাদের অফিসাররা তাদেরকে চেকিং করে তাদের কাছ থেকে 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এগুলি একটা হলুদ রঙের কাপড় দিয়ে তার কোমরে কিছু বাঁধা ছিল এবং তার ব্যাগের মধ্যে ছিল। পরবর্তী সময় আমরা তাদেরকে ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদেরকে কি আজকে কোর্টে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে। কি চেয়ে? কতদিন? 3 দিনের। যেগুলো আটক করেছেন এটার বাজার মূল্য কত হবে? এটা আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো। তো আগামী দিনে কি এরকম পদক্ষেপ আপনারা কতটুকু জানেন? জারি থাকবে বন্ধ করার জন্য। এই মহিলার সাথে কি আর কেউ জড়িত আছে? সেটা আমরা ইনভেস্টিগেশন করে তাকে বের করবো। তার মোবাইলগুলি আমরা সিজ করেছি। যে অটোটাকে ধরেছেন এটাকে আটক করা হয়েছে? হ্যাঁ, এটা সিজ করা হয়েছে। যে বিজেপি আমলের এই বিজেপির সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটা পাল্টা হিসেবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরের রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল? ওটা তো বলতে হয় বলে 25 বছরে না, 25 বছরে ত্রিপুরার যে উগ্রপন্থা ছিল, উগ্রপন্থার আইন শৃঙ্খলা এক নয়।
উগ্রপন্থা এটা বাহ্যিক। উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা অভ্যন্তরীণ। আর ত্রিপুরার যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না, কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের তাবর বড় বড় রাজ্যকে পেছন থেকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরার সাধারণ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছে। স্যার, ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন, কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, ব্যাপার যে তাদের আমলে যদি একটা কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস কলে চাকরি প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ, এগুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুন। সরকার তথ্য দিক, বিধানসভা দিয়ে তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোই তো তার পাজম নেই, তার কি বলে সিদ্ধারা নেই। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি এদের যদি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি। ত্রিপুরাতে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই হিংসা চালাতে হচ্ছে। এটাই তো প্রমাণ। সিপিএম কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে এই কদমতলা কাণ্ডটা সংগঠিত করেছে, এবং বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আপনি নিশ্চয়ই সেই উনার ইন্টারভিউটা দেখছেন, কি বলবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ? বিশ্ববন্ধু সেন একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং অত্যন্ত একটা সম্মানীয় জায়গাতে তিনি অধিষ্ঠান করছেন। এখন স্পিকারের পদ অলঙ্কৃত করছেন। তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন, এটা ত্রিপুরার যে মানুষই বিচার করবেন তার বক্তব্যে কোনো সার্বত্তা আছে কিনা। এবং আমি দেখছি ক্রমশ তিনি জাতীয় অসমগ্ন কথা বলছেন। এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা হওয়া উচিত নয় বা আমাকেও বলাটা হয়তো একটু অশোভন হচ্ছে, তো বলতে বাধ্য হচ্ছি, বিধানসভার মধ্যে তিনি সেরকম আচরণ করছেন। এই যে
গন্ডা তুইসা, কৈত্রাবাড়ি, কদমতলা, পেকুছড়া একজন দেখা বিরোধী দলের, শুধু সিপিআইএম এর না, কংগ্রেসেরও এরকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য ইজত ঘটনা যুক্ত আছে কিনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে, সর্বত্র শাসক দলের লোক যুক্ত, ধরা পড়ছেন, কিন্তু শাস্তি হচ্ছে না। কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের 7 খুন মাপ, নারী ঘটিত অপরাধী হোক বা বর্ডারে চুরি করা, ড্রাগ পাচার করা, সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই। কাজে তিনি যে কথাটা বলছেন, তিনি তাঁর যে অবস্থান, এটাকে তিনি অসম্মান করছেন। আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো, হয় এই জাতীয় কথা বলে তিনি তার আসনকে আরো নানামালি ভালো হবে, এটা মানে রাজ্যের পক্ষে শুভ হবে। এগুলো নিয়ে তো ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য বলেছি। কেন কদমতলা, পেকুছড়া, গন্ডা তুইসা এবং কৈত্রাবাড়ি হল? হ্যাঁ, যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত, এটা খুব পরিকল্পিত, আগে থেকেই এসব একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে, কথা বলবো না। কিন্তু হঠাৎ করে কেন এভাবে আগুন জ্বল, এই প্রলয় হলো? নিরীহ মানুষের, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষীর এত ক্ষতি হল, গোটা রাজ্যটাকে ব্যথিত করল। সেটা হলো যে বিগত প্রায় 7 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা, ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে, এই সরকার এসছে এবং আছে এখনো। তারা একটা প্রতিশ্রুতি পালন করেনি এবং করবেও না। তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ তাদের মোহভঙ্গ হয়েছে। তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত, বঞ্চিত, অপমানিত, তীব্রভাবে এটা সে বোধ তাদের হচ্ছে। আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী, তাদের একটা ছোট্ট অংশ, এরাও জানে ত্রিপুরার জনগণ একবার নয় 2বার এদের ফাঁদে পা দিয়েছে, 3য়বার তাদের সেই ফাঁদে পা দেবে না। শত চেষ্টা করলেও এদের পক্ষে টেকা সম্ভব নয়। এখনই এদের ভেতরে যে গুণ ধরা শুরু হয়েছে। কাজেই একটা ছোট্ট অংশ লুট কর, ত্রিপুরাজ্যের মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা। বিজেপি বলো, আইপিএফটি বলুন বা মথা, তো আরো জনবিচ্ছিন্ন হচ্ছে। তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ, কান এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে, তাদের মুখকে বন্ধ রাখতে হবে। তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার। আইন শৃঙ্খলা, এটা ট্রাইবাল নন ট্রাইবালদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিকে তাতানো হয়েছে, সে কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং এর থেকেই এই ঘটনাগুলো হচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এগুলো মূল কারণ। কিনা জানি না, কিন্তু ওইখানে যে বিজেপির তাবর নেতারা, নেত্রীরা এই নেতৃত্ব দিয়েছেন, কেন তাদের গ্রেপ্তার করা হলো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? আন্তর্জাতিক চাপে পড়ে মুখ্যমন্ত্রী নাকি তিনি স্তম্ভিত, তিনি কষ্ট পেয়েছেন,
এগুলি তো নাটক। নাটক ছেড়ে সত্যিকারেরই ভারতবর্ষের মান মর্যাদা রক্ষায় যারা এই ঘটনা ঘটিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশের বিরুদ্ধে সে আক্রমণের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা আমাদের অধিকার আছে, করব, আমরাও করছি। আমরা তো রাস্তায় নেমেছি, আরো নামবো, কিন্তু গুন্ডামি না। এই গুন্ডামি সে দেশের গুন্ডাদেরকে সাহায্য করবে পরোক্ষে, এটা মোটেই হওয়া উচিত নয়। আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুদের হয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে, আবার বিজেপি অভিযোগ করে যে সংখ্যালঘু মুসলিমদের হয়ে বামেরা রাজনীতি করে। এই যে ধর্মের সংমিশ্রণের অভিযোগ, সেটা নিয়ে কি বলবো? অযৌক্তিক বক্তব্যের তো কোনো জবাব নেই। কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর কখনোই কোনো ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের পক্ষে চোখ বন্ধ করে সেভাবে কখনো কাউকে তার অন্যায় করলেও তাকে সমর্থন করেনি, আজকেও করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এদের জন্মই তো হল সাম্প্রদায়িকতা থেকে, কাজে এদের এই বক্তব্যের কি জবাব হবে? মানুষ তাদেরকে চিনছে। এই যে গত 10 বছর 11 বছর ধরে সরকার চলছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে, কি দেখছে দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। কাজেই এদের সে অভিযোগের কোনো সার্বত্তা নেই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে সমর্থন করেও না। যদিও তারা সরকার এসছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এবার? 36.6%। ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় বসেছে, এটা আলাদা জিনিস। কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নীতিকে পছন্দ করে না। এই গেল ভোটেও এটাই সাক্ষ্য। যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাথে তীব্রমতা আইপিএফটি একটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট। আগামী দিনে আপনার কি মনে হয়, বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? ফেরা না ফেরা এটা পরের কথা, এটা ইলেকশন হলে এই কথাগুলো আসবে। বামেরা হলো যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। আর ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় আসছে। তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধ জনগণের পাশে সিপিআইএম আছে এবং সেভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে অতীতেও একবার এরকম হয়েছিল ঘটনা। অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি, কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ
এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয় এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই, দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের সে নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য তার ধারে কাছে তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনাগুলো, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বৈফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলো বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করা, এটা গণতান্ত্রিক না। এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না। বুঝা
রৌদ্র ছায়ার মধ্যে তুলবো। সর্বপ্রথম আপনারা আগত মিডিয়া ভাইদেরকে জানাই ত্রিপুরা গৌসিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন যেন গোটা ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষ চারদিকে যেন এটা বিস্তার লাভ করে এবং সবাই যেন এটা দেখতে পায়। আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখব। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি, গাউসিয়া জামে মসজিদ, ইন্দ্রনগর। সাড়ে 6টার সময় আমাদের থানার অফিসাররা স্টেশন রোডে মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে আটক করে, যার মধ্যে একজন নন-বেঙ্গলি মহিলা ছিল যার নাম রূপা দেবী। তো তাদের মুভমেন্ট এবং কথাবার্তা অসংলগ্ন ধরা পড়ায় আমাদের অফিসাররা তাদেরকে চেকিং করে তাদের কাছ থেকে 50 বোতল ফ্যান্সি উদ্ধার করে। এগুলি একটা হলুদ রঙের
কাপড় দিয়ে তার কোমরে কিছু বাঁধা ছিল এবং তার ব্যাগের মধ্যে ছিল। তো পরবর্তী সময় আমরা তাদেরকে ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদেরকে কি আজকে কোর্টে আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে। কি চেয়ে? রিমান্ড চেয়ে কতদিন? 3 দিনের পুলিশ রিমান্ড। যেগুলো আটক করেছেন এটার বাজার মূল্য কত হবে? এটা আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো হবে। তো আগামী দিনে কি এরকম পদক্ষেপ আপনারা কতটুকু আমাদের এফআইআর জারি থাকবে বন্ধ করার জন্য। এই মহিলার সাথে কি আর কেউ জড়িত আছে? সেটা আমরা ইনভেস্টিগেশন করে তাকে বের করবো। তার মোবাইলগুলি আমরা শেষ করেছি। যে অটোটাকে ধরেছেন এটাকে আটক করা হয়েছে? হ্যাঁ, এটা শেষ করা হয়েছে। যে বিজেপি আমলে এই বিজেপির সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটা পাল্টা হিসাবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরের রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল? ওটা তো বলতে হয় বলে 25 বছরে, হ্যাঁ 25 বছরে ত্রিপুরার যে উগ্রপন্থা ছিল, উগ্রপন্থা আইন শৃঙ্খলা এক নয়। উগ্রপন্থা এটা বাহ্যিক, উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা অভ্যন্তরীণ। আর ত্রিপুরার যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না, কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের তাবর তাবর বড় বড় রাজ্যকে পেছন দিকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরার যে সাধারণ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছি। স্যার, ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন, কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না হোয়াইট পেপার, যে তাদের আমলে যদি একটা কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস করলে চাকরি প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ এগুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুন। সরকার তথ্য দিই, বিধানসভাতেই তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোই তো তার পাজমনি, তার কি বলে সিদ্ধারানি। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি এদের যদি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি, ত্রিপুরাতে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই হিংসা চালাতে হচ্ছে, এটাই তো প্রমাণ। সিপিএম কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে এই কদমতলা কাণ্ডটা সংগঠিত করেছে, এবং বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আপনি নিশ্চয়ই সেই ওনার ইন্টারভিউটা দেখেছেন, কি বলবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ? বিশ্ববন্ধু সেন একজন প্রবীণ ব্যক্তিত্ব,
এবং অত্যন্ত একটা সম্মানীয় জায়গাতে তিনি অধিষ্ঠান করছেন, এখন স্পিকারের পদ অলঙ্কৃত করছেন। তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন, এটা ত্রিপুরার যে মানুষই বিচার করবেন তার বক্তব্যের কোনো সারবত্তা আছে কিনা। এবং আমি দেখছি ক্রমশ তিনি এই জাতীয় অসংলগ্ন কথা বলছেন। এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা হওয়া উচিত নয় বা আমাকেও বলাটা হয়তো একটু অশোভন হচ্ছে, তো বলতে বাধ্য হচ্ছি, বিধানসভার মধ্যে তিনি সেরকম আচরণ করছেন। এই যে গন্ডা তুইসা, কৈত্রাবাড়ি, কদমতলা, পেকুছড়া, একজন দেখা বিরোধী দলের, শুধু সিপিআইএমের না, কংগ্রেসেরও এরকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য এই জাতীয় ঘটনা যুক্ত আছে কিনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে, সর্বত্র শাসক দলের লোক যুক্ত, ধরা পড়ছেন কিন্তু শাস্তি হচ্ছে না। কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের 7 খুন মাফ, নারী গঠিত অপরাধী হোক বা বর্ডারে চুরি করা, ড্রাগ পাচার করা, সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই। কাজে তিনি যে কথাটা বলছেন, তিনি তার যে অবস্থান, এটাকেই তিনি অসম্মান করছেন। আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো, বিশ্ববাবুকে, তিনি মাননীয় অধ্যক্ষ, তাকে মাননীয় অধ্যক্ষ, মাননীয় স্যার সম্বন্ধে কথা বলতে হয়। এই জাতীয় কথা বলে তিনি তার আসনকে আরো নানামলি ভালো হবে, এটা মানে এ রাজ্যের পক্ষে শুভ হবে। এগুলো নিয়ে তো ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য বলেছি। কেন কদমতলা, পেকুছড়া, গন্ডা তুইসা এবং কৈত্রাবাড়ি হল? হ্যাঁ, যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত, এটা খুব পরিকল্পিত, আগে থেকেই এসব একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে, কথা বলবো না। কিন্তু হঠাৎ করে কেন এভাবে আগুন জ্বল, এই প্রলয় হলো, নিরীহ মানুষের, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষী এত ক্ষতি হল, গোটা রাজ্যটাকে ব্যথিত করল। সেটা হলো যে বিগত প্রায় 7 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা, ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে, এই সরকার এসছে এবং আছে এখনো। তারা একটা প্রতিশ্রুতি পালন করেনি এবং করবেও না। তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ তাদের মোহভঙ্গ হয়েছে। তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত, বঞ্চিত, অপমানিত, তীব্রভাবে এটা সে বোধ তাদের হচ্ছে। আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী, তাদের একটা ছোট্ট অংশ, এরাও জানে ত্রিপুরার জনগণ একবার নয় 2বার এদের ফাঁদে পা দিয়েছে, 3য়বার তাদের সেই ফাঁদে পা দেবে না। শত চেষ্টা করলেও এদের পক্ষে টেকা সম্ভব নয়। এখনই এদের ভেতরে যে গুণ ধরা শুরু হয়েছে। কাজেই একটা ছোট্ট অংশ লুট কর, ত্রিপুরাজ্যের মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা। বিজেপি বলো, আইপিএফটি বলুন বা মথা, তো আরো জনবিচ্ছিন্ন হচ্ছে। তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ, কান এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে, তাদের মুখকে বন্ধ রাখতে হবে। তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার।
আইন শৃঙ্খলা, এটা ট্রাইবাল নন ট্রাইবালদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিকে তাতানো হয়েছে, সে কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং থেকেই এই ঘটনাগুলো হচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এগুলো মূল কারণ কিনা জানি না, কিন্তু ওইখানে যে বিজেপির তাবর নেতারা নেত্রীরা এই নেতৃত্ব দিয়েছেন, কেন তাদের গ্রেপ্তার করা হলো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? আন্তর্জাতিক চাপে পড়ে মুখ্যমন্ত্রী নাকি তিনি স্তম্ভিত, তিনি কষ্ট পেয়েছেন, এগুলি তো নাটক ছেড়ে সত্যিকারেরই ভারতবর্ষের মান মর্যাদা রক্ষায় যারা এই ঘটনা ঘটিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা আমাদের অধিকার আছে, করব, আমরাও করছি, আমরা তো রাস্তায় নেমেছি, আরো নামবো, কিন্তু গুন্ডামি না। এই গুন্ডামি সে দেশের গুন্ডাদেরকে সাহায্য করবে পরোক্ষে, এটা মোটেই হওয়া উচিত নয়। আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুদের হয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে, আবার বিজেপি অভিযোগ করে যে সংখ্যালঘু মুসলিমদের হয়ে বামেরা রাজনীতি করে। এই যে ধর্মের সংমিশ্রণের অভিযোগ, সেটা নিয়ে কি বলবো? অযৌক্তিক বক্তব্যের তো কোনো জবাব নেই। কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর কখনোই কোনো ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের পক্ষে চোখ বন্ধ করে সেভাবে কখনো কাউকে তার অন্যায় করলেও তাকে সমর্থন করেনি, আজকেও করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এটা জন্মই তো হলো সাম্প্রদায়িকতা থেকে, কাজে এদের এই বক্তব্যের কি জবাব হবে? মানুষ তাদেরকে চিনছে। এই যে গত 10 বছর 11 বছর ধরে সরকার চলছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে, কি দেখছে দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। কাজেই এদের সে অভিযোগের কোনো সারবত্তা নেই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে সমর্থন করেও না। যদিও তারা সরকার এসছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এবার? 36.6%। ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় বসেছে, এটা আলাদা জিনিস, কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নীতিকে পছন্দ করে না। এই গেল ভোটেও এটাই সাক্ষ্য যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাথে তীব্রমতা, আইপিএফটি এটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট। আগামী দিনে আপনার কি মনে হয়, বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? ফেরা না ফেরা এটা পরের কথা, এটা ইলেকশন হলে এই কথাগুলো আসবে। বামেরা হলো যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। আর ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় আসছে, তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। সেই ঐক্যবদ্ধ জনগণের পাশে সিপিআইএম আছে এবং সেভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে অতীতেও একবার এরকম হয়েছিল ঘটনা। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি, কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে
প্রতিবাদ হচ্ছে এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি, কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয় এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক, এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা শান্তি চাই, দুদেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট, সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের সে নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য, তার ধারে কাছেও তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনাগুলি, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বইফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলো বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের
এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আর একটা দেশের জাতীয় পতাকা অপমান করা, এটা গণতান্ত্রিক না। এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ, সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না। রৌদ্র ছায়ার মধ্যে তুলব। সর্বপ্রথম আপনারা আগত মিডিয়া ভাইদেরকে জানাই ত্রিপুরা গৌসিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন যেন গোটা ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষ চারদিকে যেন এটা বিস্তার লাভ করে এবং সবাই যেন এটা দেখতে পায়। আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা, আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখব। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি, গাউসিয়া জামে মসজিদ, ইন্দ্রনগর।
অফিসাররা স্টেশন রোডে মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে আটক করে, যার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল যার নাম রূপা দেবী। তো তাদের মুভমেন্ট এবং কথাবার্তা অসংলগ্ন ধরা পড়ায় আমাদের অফিসাররা তাদেরকে চেকিং করে তাদের কাছ থেকে 50 বোতল ফ্যান্সিডিল উদ্ধার করে। এগুলি একটা হলুদ রঙের কাপড় দিয়ে তার কোমরে কিছু বাঁধা ছিল এবং তার ব্যাগের মধ্যে ছিল। তো পরবর্তী সময় আমরা তাদেরকে ডিটেইন করি এবং থানাতে নিয়ে আসি। তাদেরকে কি আজকে কোর্টে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে। কি চেয়ে? কতদিন? 3 দিনের পুলিশ রিমান্ড। যেগুলো আটক করেছেন এটার বাজার মূল্য কত হবে? এটা আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো হবে। তো আগামী দিনে কি এরকম পদক্ষেপ আপনারা কতটুকু জানেন? জারি থাকবে বন্ধ করার জন্য। এই মহিলার সাথে কি আর কেউ জড়িত আছে? সেটা আমরা ইনভেস্টিগেশন করে তাকে বের করবো। তার মোবাইলগুলি আমরা সিজ করেছি। যে অটোটাকে ধরেছেন এটা কি আটক করা হয়েছে? হ্যাঁ, এটা সিজ করা হয়েছে। যে বিজেপি আমলের এই বিজেপির সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটা পাল্টা হিসেবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল? ওটা তো বলতে হয় বলে 25 বছরে, হ্যাঁ 25 বছরে ত্রিপুরার যে উগ্রপন্থা ছিল, উগ্রপন্থা আইন শৃঙ্খলা এক নয়। উগ্রপন্থা এটা বাহ্যিক, উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা অভ্যন্তরীণ। আর ত্রিপুরাজ্যের যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না, কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের টাওয়ার বড় বড় রাজ্যকে পেছন দিকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরাতে সাধারণ মানুষই তাদের জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছি। স্যার, ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন। কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, হোয়াইট পেপার, যে তাদের আমলে যদি একটা কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস করলে চাকরি প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ গুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুন। সরকার তথ্য দিই, বিধানসভা দিয়ে তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোই তো তার পাজম নেই, তার কি বলে সিদ্ধারা নেই। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি এদের যদি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি, ত্রিপুরাতে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই
হিংসা চালাতে হচ্ছে, এটাই তো প্রমাণ। সিপিএম কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে এই কদমতলা কাণ্ডটা সংগঠিত করেছে এবং বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আপনি নিশ্চয়ই সেই উনার ইন্টারভিউটা দেখেছেন। কি বলবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ? বিশ্ববন্ধু সেন একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং অত্যন্ত একটা সম্মানীয় জায়গাতে তিনি অধিষ্ঠান করছেন, এখন স্পিকারের পদ অলঙ্কৃত করছেন। তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন, এটা ত্রিপুরার যে মানুষই বিচার করবেন তার বক্তব্যের কোনো সারবত্তা আছে কিনা। এবং আমি দেখছি ক্রমশ তিনি এই জাতীয় অসংলগ্ন কথা বলছেন। এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা হওয়া উচিত নয় বা আমাকেও বলাটা হয়তো একটু অশোভন হচ্ছে, তো বলতে বাধ্য হচ্ছি, বিধানসভার মধ্যে তিনি সেরকম আচরণ করছেন। এই যে গন্ডা তুইসা, কৈত্রাবাড়ি, কদমতলা, পেকুছড়া, একজন দেখা বিরোধী দলের, শুধু সিপিআইএম না, কংগ্রেসেরও এরকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য এই জাতীয় ঘটনা যুক্ত আছে কিনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে, সর্বত্র শাসক দলের লোক যুক্ত, ধরা পড়ছেন কিন্তু শাস্তি হচ্ছে না। কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের 7 খুন মাপ, নারী ঘটিত অপরাধী হোক বা বর্ডারে চুরি করা, ড্রাগ পাচার করা, সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই। কাজে তিনি যে কথাটা বলছেন, তিনি তার যে অবস্থান, এটাকেই তিনি অসম্মান করছেন। আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো, বিশ্বনাথবাবুকে, তিনি মাননীয় অধ্যক্ষ, তাকে মাননীয় অধ্যক্ষ, মাননীয় স্যার সম্বন্ধে কথা বলতে হয়। এই জাতীয় কথা বলে তিনি তার আসনকে আরো নানামলি ভালো হবে, এটা মানে এ রাজ্যের পক্ষে শুভ হবে। এগুলো নিয়ে তো ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য বলেছি। কেন কদমতলা, পেকুছড়া, গন্ডা তুইসা এবং কৈত্রাবাড়ি হলো? হ্যাঁ, যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত, এটা খুব পরিকল্পিত, আগে থেকেই এসব একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে, কথা বলবো না। কিন্তু হঠাৎ করে কেন এভাবে আগুন জ্বল, এই প্রলয় হলো, নিরীহ মানুষের, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষীর এত ক্ষতি হল, গোটা রাজ্যটাকে ব্যথিত করল। সেটা হলো যে বিগত প্রায় 7 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা, ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে, এই সরকার এসছে এবং আছে এখনো। তারা একটা প্রতিশ্রুতি পালন করেনি এবং করবেও না। তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ তাদের মোহভঙ্গ হয়েছে। তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত, বঞ্চিত, অপমানিত, তীব্রভাবে এটা সে বোধ তাদের হচ্ছে। আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী, তাদের একটা ছোট্ট অংশ, এরাও জানে ত্রিপুরার জনগণ একবার নয় 2বার এদের ফাঁদে পা দিয়েছে, তৃতীয়বার তাদের সেই ফাঁদে পা দেবে না। শত চেষ্টা করলেও এদের পক্ষে টেকা সম্ভব নয়। এখনই এদের ভেতরে যে গুণ ধরা শুরু হয়েছে। কাজেই একটা ছোট্ট অংশ লুট কর, ত্রিপুরাজ্যের মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা। বিজেপি বলো, আইপিএফটি বলুন বা মথা,
তো আরো জনবিচ্ছিন্ন হচ্ছে। তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ কান এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে, তাদের মুখকে বন্ধ রাখতে হবে। তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার। আইন শৃঙ্খলা এটা ট্রাইবাল নন ট্রাইবালদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিকে তাতানো হয়েছে, সে কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং থেকেই এই ঘটনাগুলো হচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এগুলো মূল কারণ। কিনা জানি না, কিন্তু ওইখানে যে বিজেপির তাবর নেতারা নেত্রীরা এই নেতৃত্ব দিয়েছেন, কেন তাদের গ্রেপ্তার করা হলো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? আন্তর্জাতিক চাপে পড়ে মুখ্যমন্ত্রী নাকি তিনি স্তম্ভিত, তিনি কষ্ট পেয়েছেন, এগুলি তো নাটক। নাটক ছেড়ে সত্যিকারেরই ভারতবর্ষের মান মর্যাদা রক্ষায় যারা এই ঘটনা ঘটিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা আমাদের অধিকার আছে, করব, আমরাও করছি। আমরা তো রাস্তায় নেমেছি, আরো নামবো, কিন্তু গুন্ডামি না। এই গুন্ডামি সে দেশের গুন্ডাদেরকে সাহায্য করবে পক্ষে, এটা মোটে হওয়া উচিত না। আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুদের হয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে, আবার বিজেপি অভিযোগ করে যে সংখ্যালঘু মুসলিমদের হয়ে বামেরা রাজনীতি করে। এই যে ধর্মের সংমিশ্রণের অভিযোগ, সেটা নিয়ে কি বলবো? অযৌক্তিক বক্তব্যের তো কোনো জবাব নেই। কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর কখনোই কোনো ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের পক্ষে চোখ বন্ধ করে সেভাবে কখনো কাউকে তার অন্যায় করলেও তাকে সমর্থন করেনি, আজকেও করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এদের জন্মই তো হলো সাম্প্রদায়িকতা থেকে, কাজে এদের এই বক্তব্যের কি জবাব হবে? মানুষ তাদেরকে চিনছে। এই যে গত 10 বছর 11 বছর ধরে সরকার চলছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে, কি দেখছে দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। কাজেই এদের সে অভিযোগের কোনো সারবত্তা নেই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে সমর্থন করেও না। যদিও তারা সরকার এসছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এবার? 36.6%। ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় বসেছে, এটা আলাদা জিনিস, কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নীতিকে পছন্দ করে না। এই গেল ভোটেও এটাই সাক্ষ্য যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাথে ত্রিপুরা মতা আইপিএফটি একটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট। আগামী দিনে আপনার কি মনে হয়, বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? ফেরা না ফেরা এটা পরের কথা, এটা ইলেকশন হলে এই কথাগুলো আসবে। বামেরা হলো যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। আর ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় আসছে। তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধ জনগণের পাশে সিপিআইএম আছে এবং সেভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে অতীতেও একবার এরকম হয়েছিল ঘটনা। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি, কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এতে মর্মাহত।
কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে, এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয়, এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান, এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে, এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই। দুদেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে, এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট, সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের সে নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই। তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই, তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য, তার ধারে কাছেও তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে, এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনাগুলো, যেমন গতকাল যে
কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে। কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বৈফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলো বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করা, এটা গণতান্ত্রিক না। এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ, সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না। রৌদ্র ছায়ার মধ্যে তুলব। সর্বপ্রথম আপনারা আগত মিডিয়া ভাইদেরকে জানাই ত্রিপুরা গৌসিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন যেন গোটা ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষ চারদিকে যেন এটা বিস্তার লাভ করে এবং সবাই যেন এটা দেখতে পাই। আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা, আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখব। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরী, গাউসিয়া জামে মসজিদ, ইন্দ্রনগর।